দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা প্রতি মঙ্গলবার গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশেষজ্ঞ অ্যাটর্নি রাঞ্জা বোসকে আমন্ত্রণ জানাই এবং তার মাধ্যমে আপনাদেরকে একেবারে ইমিগ্রেশনের লেটেস্ট যে আপডেটগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করি। আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে দর্শক আপনাদের জানিয়ে রাখি, আমরা চেষ্টা করব আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা সেটি হলো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। এ বিষয়ে ইউএসসিআইএস গত 21শে মে অর্থাৎ গত মাসে নতুন একটি মেমো দিয়েছে। এই মেমোতে কি আছে এটি নিয়ে এর মধ্যেই বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটিতে আতঙ্ক ছড়াচ্ছে এই কারণ মেমোটিতে বলা আছে এখন থেকে গ্রিন কার্ড পাওয়ার জন্য যারা আমেরিকাতে অপেক্ষা করছেন তাদেরকে নিজ দেশে চলে যেতে হবে, অর্থাৎ তারা স্ব দেশে গিয়ে আবেদনটি করবেন। কনসুলার প্রসেসটাকে কত বেশি জোরালো করা যায় সেই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে বলা হচ্ছিল যে আপনি আমেরিকাতে বসে গ্রিন কার্ড পাওয়াটাই আগে যেমন একটি অধিকার হিসেবে বিবেচনা করা হতো, এখন এটি অধিকার নয়, এটি আমেরিকার এক ধরনের অনুগ্রহ, গ্রেস, অর্থাৎ আপনাকে দয়া করে তারা এটি দিতে পারেন। সব কিছু মিলে পরিস্থিতি কিছুটা ধোঁয়াশা রয়েছে, পরিষ্কার নয়। পরিষ্কার হতেই আমরা আজকে অ্যাটর্নির সাথে কথা বলবো এবং একই সঙ্গে দর্শক আপনারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা যে নাম্বারটি দেখাচ্ছি এই নাম্বারে টেলিফোন করে ইমিগ্রেশন বিষয়ে আমাদের আজকে আলোচনা বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি TVN24 ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে গিয়েও আপনারা কমেন্টস করতে পারবেন, আমরা চেষ্টা করব উত্তর খুঁজে দেওয়ার। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা জি, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আমরা একেবারেই শুরুতে যে বিষয়টি জানতে চাই, অর্থাৎ 21শে মে যে মেমোটি জারি হয়েছে এটির উদ্দেশ্যটা কি? এটি কি, অনেকে তো আতঙ্কিত হচ্ছেন যে আমেরিকার ভিতরে এখন আর গ্রিন কার্ড দেয়া হবে না, আসলে বিষয়টা কি? হ্যাঁ, তো এখানে স্যার সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ইউএসসিআইএস কিন্তু লটাকে চেঞ্জ করতে পারে না। অনলি কংগ্রেস ক্যান চেঞ্জ ল। আর কংগ্রেস বলেছে কি কংগ্রেস ক্রিয়েটেড দিস পাথওয়ে adjustment of status that under some circumstances some people are eligible for a green card. Um, তো এইটা কিন্তু ইউএসসিআইএস লিগালি চেঞ্জ করতে পারে না আমেরিকাতে, কিন্তু what they can do is they can send reminder কি অ্যাকচুয়ালি বুকসে কি আছে আর অফিসার্স এর কি পাওয়ার গুলো আছে। আম, তো আপনি যেটা বললেন কি ইট ইজ আ ম্যাটার অফ গ্রেস, এটা কোনো অধিকার না। আহ, এটা কিন্তু খুব ভালো করে এটাই কিন্তু ঠিক করে বলেছেন। ইউএসসিআইএস এর মেমোটা কিন্তু সেটাই বলেছে, ইট ইজ আ ম্যাটার অফ ডিসক্রেশন অ্যান্ড নট অফ এলিজিবিলিটি অর এন্টাইটেলমেন্ট। সো মেইন ইউএসসিআই মেমোতে কি বলছে, ফার্স্টলি ওরা বলছে কি এভরি অ্যাপ্লিকেশন কিন্তু দ্য ইউএসসিআইএস অফিসার অনেক they have to consider the entire application including যদি কারোর ওভারস্টে থাকে, যদি কারোর unauthorized employment থাকে, বা ফেলিয়ার থাকে মেনটেন করা lawful status, that can be considered a negative, that is a negative factor। ওইগুলোকে মেমোটা বলছে কি USCIS officer they have to take that into consideration of their decision। আর প্লাস যে অ্যাপ্লিকেন্ট তাদের দেখাতে হবে কি why they should be getting consular, they should be eligible for adjustment of status, মানে কোনো unusual বা আউটস্ট্যান্ডিং ইকুইটিস, মানে তার মানে যদি কোনো স্পেশাল কেস থাকে, সার্কামস্ট্যান্স থাকে দ্যাট ইউ থিঙ্ক ইউ শুড বি, মানে the officer should exercise that discretion, মানে officer, why you should think that officer should give you this chance to adjust status, এইগুলো কিন্তু আগে ছিল না। বাট at the same time এরকমই না কি ইউএসসিআইএস আপনাকে পুরো একদম উইদাউট রিজন, অফিসারের মুড নেই ওই জন্য ডিনাই করতে পারে, এরকম না। যদি ওরা ডিনাই করে দে হ্যাভ টু গিভ আ প্রপার রিটেন কেস, কেস বাই কেস, কেন ডিনাই করেছে, কি নেগেটিভ হয়েছে, কি কনসিডার করেছে, দে হ্যাভ টু গিভ দ্যাট।
তো ওই জন্যই that is the only way that they can deny it. So it is a lot more complicated হয়ে গেছে ব্যাপারটা। বাট এরকম না কি করাই যাবে না। It is not like that. But অনেক complicated আর নতুন মেমো তো we are also seeing in practice কিরকম এখন বেরোচ্ছে, কিরকম করে আম মানে প্র্যাকটিসে কিরকম করে ওরা ইউজ করছে এই মেমোটাকে। ওকে, অনেকটুকু আমাদের কাছে পরিষ্কার। তারপর আমরা একটা জিনিস জানি, সেটা হলো এই মেমোতে এটিকে, অর্থাৎ গ্রিন কার্ডকে, এটাকে অর্ডিনারি রাইটের জায়গায় বলা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রিলিফ বলা হচ্ছে। এর ফলে কি গ্রিন কার্ড আগে যে পরিমাণ ইস্যু করা হতো সংখ্যাটা কমে যাবে কিনা, কিংবা আবেদনকারীদের জীবনে প্র্যাকটিক্যালি কি ধরনের প্রভাব পড়বে? হ্যাঁ, আম আমার মনে হয় কি মেবি মানে গ্রিন কার্ড প্রসেসিং আর গ্রান্টিং কম হবে না, বাট মোর পিপল উইল হ্যাভ টু গো আউটসাইড দ্য কান্ট্রি অ্যান্ড আরো লোকদের বাইরে যেতে হবে। আহ, এখন ওরা কি করে এইটাকে রেজাল্ট দেবে আমরা কিন্তু এখনো জানি না। মানে ধরো কেউ একটা ইন্টারভিউতে গেল আর অফিসার বলল থট কি এখানে দে আর নট এলিজিবল অ্যাডজাস্টমেন্ট, ওরা কি ডিনাই করবে না রেফার করবে এনভিসি তে? আমরা উই স্টিল হ্যাভ টু সি হাউ দ্যাট ওয়ার্কস আউট। কিন্তু কারা ঝুঁকিতে আছেন, কিংবা কারা ঝুঁকিমুক্ত? অর্থাৎ অনেক ধরনের আবেদন তো আছে, হয়তো ফ্যামিলি বেসড কেউ করেছেন, কিংবা কেউ হয়তো এমপ্লয়মেন্ট বেসড করেছেন, স্টুডেন্ট বেসড আছেন, ট্যুরিস্ট ভিসা হোল্ডার আছে। কারা এটার ফলে আসলে ঝুঁকিতে থাকবেন, রিস্কে থাকবেন? হ্যাঁ, রিস্ক হচ্ছে যারা টেম্পোরারি স্ট্যাটাসে টেম্পোরারি ভিসাতে ঢুকেছেন। দ্যাট মিনস আপনি যদি কোনো বিজনেস ভিসাতে ধরো H1B তে আছেন বা L1 এ আছেন, ইউ আর নট মোস্টলি নট এট রিস্ক। বিকজ ইউ আর ইন স্ট্যাটাস অ্যান্ড আপনি এখানে একটা কাজের এতে আছেন। বাট ধরো আপনি B1 B2 তে ঢুকেছেন বা F1 স্ট্যাটাসে ঢুকেছেন, তাহলে ওদের মোস্টলি ইস্যু হতে পারে। আচ্ছা, তার মানে কি যারা B1 এ ঢুকেছেন কিন্তু এরপরে অন্য কোনো প্রসেসে চলে গেছেন, তারা হয়তো এরপরে কেউ অ্যাজালাম করেছেন, কেউ হয়তো EB3 করেছেন, নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, তারাও কি ঝুঁকিতে থাকবেন? ইট রিয়েলি ডিপেন্ডস, কেসের উপর ডিপেন্ড করবে। কেননা যদি কেউ দেখায় কি আমি এত মানে লফুল স্ট্যাটাস মেইনটেইন করেছি আর ভালো লিগ্যাল ওয়ে সত্যিভাবে করেছি, মাইট বি কনসিডার্ড আ পজিটিভ। বাট রিয়েলি আপনি যেরকম বলেন অ্যাসাইলাম হ্যাজ টু বি ট্রু। দ্যাট ইজ দ্য থিং। আগেন এভরি কেসে ওরা কনসিডার করবে। যদি অনেকটা ওভারস্টে হয় তাহলে দ্যাট ক্যান বি কনসিডার্ড নেগেটিভ নেগেটিভ ফ্যাক্টর। জি, একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের টেলিফোনটি নিতে চাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আপ- আমার নাম হচ্ছে জাকির থাকি। আমি গত অক্টোবর অক্টোবর মাসে দুই অক্টোবর আপনি আপনি কেস উইন স্পিকারের করছিলাম। সম্মানিত দর্শক, আপনি স্পিকারে কথা না বলে যদি মোবাইলটি কানে নিয়ে কথা বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা আচ্ছা হবে। ঠিক আছে। 2025 সালে আমি অক্টোবর মাসের 2 তারিখে আমি কেস এসএলএম উইন করেছিলাম। হুম। কিন্তু 27 তারিখে অক্টোবরের আহ, সরকারি উকিল এখন আপিল করছে। এখন আমি কি করতে পারি? মানে আপনি অ্যাজালাম কেস উইন করেছেন, তারপরে সরকারি প্রসিকিউটর এখন আপনার বিরুদ্ধে আপিল করেছেন। জি, আমার বিরুদ্ধে আপিল করতে। ওকে, কোনো গ্রাউন্ড দেখিয়েছেন, মানে কি কারণে আপিল করেছেন সেখানে কিছু বলা আছে? বলা আছে এখন বাংলাদেশ সিচুয়েশন ভালো, আমি চাইলে বাংলাদেশ যেতে পারি। আচ্ছা, 2025-এর অক্টোবরে এই ঘটনাটা, তখনকার জি ঘটনা জি বলা হচ্ছে যে আপনি কেস উইন করার পরও আপনার বিরুদ্ধে আপিল হয়েছে। এখন তিনি কি জি জি করবেন? জি, অ্যাটর্নি রাঞ্জা বোস। স্যার আমি সাজেস্ট করব আপনি একটা লয়ারের কাছে যান, কেননা এটা হচ্ছে বিআইএ আপিলের কথা। আর এখন লাইকলি কি হবে, বিআইএ একটা ব্রিফিং স্কেডিউল দেবে, আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হবে রেসপন্ড করার জন্য। বাট প্লিজ আপনি একটা এখন লয়ারের কাছে যান, আমাদের কাছে আসুন, গেহিয়ান অ্যাসোসিয়েটসে আসুন, আমরা অ্যাটলিস্ট আপনাকে বলতে পারবো কি নেক্সট স্টেপটা আপনার কি। কিন্তু রাঞ্জা বোস, এখানে একটা প্রশ্ন আছে, সেটি হলো তিনি আপিল যদি করতে হয়, মানে আমাদের যে দর্শকের কথা বলছি, ঘটনাটা অক্টোবর 2025-এর,
মানে নির্দিষ্ট তো একটা টাইম থাকার কথা তিনি আপিল করার জন্য, সেটি তো পার হয়ে যাওয়ার কথা। ওয়েল না, সো আইদার পার্টি আপিল থাকে, যে উইন করে, যে লুজ করে তার অ্যাকচুয়ালি টাইম থাকে আপিল করার জন্য, ওকে। তাদের হুম একটা ডেডলাইন থাকে। হুম 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 তো এই কেসে ডিপার্টমেন্ট মানে গভর্নমেন্ট আপিল অলরেডি করে ফেলেছে। হুম হুম তো এখন কি হবে, ইউজুয়ালি বিআইএ একটা স্কেডিউলিং অর্ডার কিন্তু দেয়। হুম ওই জন্য ওই স্কেডিউলিং অর্ডারটা, যদি আপনার কোনো লয়ার ছিল না, তাহলে আপনার আপনার কাছে কিন্তু আসা উচিত। ওই জন্য আমি বলছি প্লিজ আপনি একটা লয়ারের কাছে যান। আপনার এটলিস্ট কেসে ঢুকে দেখতে পারবেন কি হচ্ছে। জি। দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ফ্রেন্ড উনি গ্রিন কার্ড দাঁড়িয়ে এখানে থাকেন। হুম তো উনি 2023 তে দেশে গিয়ে বিয়ে করে আসছেন। হুম তো উনি গ্রিন কার্ড পাইছেন এসএলএম করে। জি। তো ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন বিয়ে করে আসার পরে। হুম হুম অ্যাপ্রুভেলের পরে আর কোনো খবর করে নাই। তো আবেদন ওনাকে করেছেন কত সালে? ওই 2023-তেই বিয়ে করে আসার পরই করেন। ওকে ওকে। সো এখনো জি। কোনো তো অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু এখনো কোনো আপডেট নেই। হ্যাঁ, না। জি, রাঞ্জাবর, সাধারণত কতদিন সময় লাগে এই বিষয়গুলোতে, এত লম্বা সময় কেন লাগছে? আই জাস্ট ওয়ান্ট টু ক্ল্যারিফাই, হুম অ্যাসাইলাম উইন করার পরে তো যায়নি বাংলাদেশে, না? গিয়েছে, গিয়ে বিয়েও অ্যাসাইলাম উইন করেছেন। করার পরে গেছেন। হ্যাঁ, বাংলাদেশে গিয়েছেন এবং বিয়েও করে এসেছেন। তো ওই জন্য আমি প্লিজ, আপনি একটু আইদার ওয়েট করুন বা একটা লয়ারের কাছে যান, কেননা উইন করে বাংলাদেশে বাংলাদেশ থেকেই তো অ্যাসাইলাম পেয়েছে আমি অ্যাজিউম করছি। রাইট রাইট, হ্যাঁ, বাংলাদেশ থেকে হ্যাঁ, পেয়েছেন। কিন্তু একটা দেশ থেকে অ্যাসাইলাম উইন করা আবার তারপর ওই দেশে যাওয়া ক্যান বি আ নেগেটিভ ফ্যাক্টর। আই এম জাস্ট সেইং কি ওই জন্য আপনি একটা লয়ারের কাছে যান। আমি এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে। আহ, তিনি অ্যাজালাম উইন করেছেন, তারপর তার ওয়াইফ, মানে তিনি বাংলাদেশে গিয়েছেন, বিয়ে করেছেন, তার ওয়াইফকে আমেরিকাতে নিয়ে আসার জন্য আবেদন করেছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি গ্রিন কার্ড হোল্ডার। ওই জন্য আপনার একটু টাইম লাগতে পারে। আপনি ভিসা বুলেটিনে যান। ভিসা বুলেটিনে গিয়ে আপনার ক্যাটেগরিটা দেখুন। স্পাউস অফ গ্রিন কার্ড হোল্ডার, স্পাউস অফ এলপিআর। মানে এখন তো কোন সময়টা চলছে সেটা দেখলেই তিনি বুঝতে পারবেন 2023-এর কোন মাসে তিনি আবেদন করেছেন, সেই মাসটা হ্যাঁ, কবে নাগাদ হ্যাঁ, আসবে। হ্যাঁ, হ্যাঁ। জি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্যাটাগরি ভিসা নিয়ে। আপনি বলছিলেন যারা L1 কিংবা H1B করেছেন তাদের খুব একটা ঝুঁকি নেই। কেন ঝুঁকি নেই? কারণ তারা একটা ক্যাটাগরির মধ্যে দিয়ে কাজ করে যাচ্ছেন, এই কারণে? হ্যাঁ, বিকজ ওরা লাইকলি এন্টার্ড মেবি অন F1 বা H1 বা L1 এই এন্টার করেছে। আর হুম তারপর ওরা একটা ওয়ার্ক ভিসা পেয়েছে। হুম ওয়ার্ক মানে বিজনেস ভিসা। হুম আর ইফ দে হ্যাভ অ্যাপ্লাইড ফর আ গ্রিন কার্ড, আর ওদের যদি কোনো মানে প্রসেসিং হয়নি, ওটা রিয়েলি ওদের ফল্ট না। ওরা আচ্ছা। অ্যাপ্লাই করে রেখেছে, বাট ফর এক্সাম্পল ইন্ডিয়া আর চায়না আপনি যদি বলেন, হুম হুম ওয়েট ইজ ভেরি লং গ্রিন কার্ডের জন্য। হুম তো এটা তো ওদের ওদের রিয়েলি নট দেয়ার ফল্ট। তো রিয়েলি এটা ওদের জন্য অ্যাপ্লাই করছে না। দে ক্যান স্টিল কিপ ওয়ার্কিং অন দ্য সেম, যা এক্সটেনশন পেতে থাকে, ইট ইজ নট ফর দেম, ওকে but mostly geared towards visitors and students. ওকে। দর্শক আছেন আরো একজন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল। জি। আম, আমার একটা অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে। হুম সেটা হচ্ছে আমার অ্যাসাইলাম যেটা রিসিভ ডেটটা, আমার যে ভিসার যে 180 ডেজ ছিল, 6 মাস, তারা রিসিভ করেছিল। এটা আমি অ্যাপ্লাই করেছি আমার স্ট্যাটাস থাকা পর্যন্তই ভিতরেই, কিন্তু তারা রিসিভ করতে 3 দিন দেরি করে ফেলছে। হ্যাঁ, ওকে। তো আমার স্ট্যাটাস তো 3 দিন ওভার হয়ে গেছে আমার ভিসার ইয়েটা আর কি। তো সেই ক্ষেত্রে আমার কি অ্যাডজাস্ট করার সময় কি কোনো সমস্যা হবে? মানে আপনি দেশে যেতে ভিজিট হবে ভিসা নাকি চেক এসেছেন, করতে পারবো? রাইট? জি আপনি কি ভিজিট ভিসা এসেছেন?
জি জি B1 B2। ওকে, ভিজিট ভিসা এসে আপনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু তারা রিসিভ করতে আপনার যে মেয়াদ ছিল ভিসার তার 3 দিনের বেশি জি জি দেরি হয়ে গিয়েছে। কবে জি জি কবেকার ঘটনা এটা? কতদিন হলো? এটা হচ্ছে আপনার 2015। এখন 2015। আমার কেসটা পেন্ডিং এ আছে। ওকে, বাট এরপর আপনি ওয়ার্ক পারমিট এবং অন্যান্য সবকিছুই পেয়েছেন। জি জি ওগুলা নিয়ে হ্যাঁ ওগুলো এক্সটেনশন করে করে আছি আর কি এখন। এখন পর্যন্ত কিসের আপনাকে জন্য অ্যাপ্লাই করেছেন? অ্যাসাইলাম। অ্যাজাইলাম, জি। এখন পর্যন্ত আপনাকে কোনো ইন্টারভিউ কিংবা মানে 11 বছর হয়ে গিয়েছে ডাকেনি? জি 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 11 বছর হয়ে গেছে, ওকে, সো চলতেছে আর কি 11 বছর। জি, সো রাঞ্জা বোস উনি অ্যাজাইলামের জন্য অ্যাপ্লাই করেছেন 2015 সালে, বাট উনি অ্যাপ্লাই করতে করতে রিসিভ হতে হতে ওনার ভিসার ওভারস্টে হয়ে গিয়েছে। 3 দিন ওভারস্টে হয়ে গেছে। তিনি আশঙ্কা করছেন এই 3 দিন ওভারস্টে হয়ে যাওয়ার কারণে কি তার অ্যাজাইলাম অ্যাপ্রুভালে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে কিনা। Sir, actually, I want to clarify this হুম, memo does not apply to asylum and refugees. রাইট, কেননা by definition ওরা যদি asylum আর refugee win করে they cannot go back to their country. রাইট, তো হুম, ওই জন্য ওরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারে। হুম, হুম, প্লাস অ্যাসাইলাম আপনার যদি ওভারস্টে মানে একটু আনলফুল প্রেজেন্স হলো আর বাট আপনি অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলামের জন্য এন্ড ইফ ইউ উইন দ্যাট অ্যাসাইলাম আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের সময় কোনো প্রবলেম হবে না আইদার ওয়ে কেননা আপনার অ্যাসাইলাম ক্যাটাগরি। কিন্তু ওনার প্রশ্নটা আসলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়ে নয়। ওনার প্রশ্নটি হলো উনি যে 3 দিন ওভারস্টে হয়ে গিয়েছে ওনার, এটি কি ওনার অ্যাজাইলাম অ্যাপ্রুভাল করার সময় কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে কিনা। না, না। ইনফ্যাক্ট আপনার স্ট্যাটাস শেষ হওয়ার আগেই আপনি যে অ্যাটেম্প্টটা করেছেন ওটা অ্যাকচুয়ালি ইট শোজ দ্যাট ইউ ট্রাই টু ডু থিংস রাইট অ্যান্ড উইদিন টাইম। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু রাঞ্জা বোস একটা বিষয় একটু আপনার সাথে জানার, সেটা হলো তিনি যদি এখন মনে করেন যে তিনি একটা আলাদা পেপারস পাঠিয়ে দেবেন, কেন 3 দিন দেরি হয়েছে সেটার একটা ব্যাখ্যা দিয়ে যদি তিনি আলাদা একটা ওনার অ্যাটর্নির মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে রাখেন, তাহলে তো এটি ওনার এই অ্যাপ্রুভালটাকে অনেক বেশি অ্যাকসেপ্টেবল করবে। আপনার কাছে কি মনে হয়? ইন্টারভিউ এর সময় হি ক্যান ক্লারিফাই। যদি যখন ইন্টারভিউ এর জন্য ডাকবে হুম, হুম, তখন দে ক্যান ক্লারিফাই। ইউজুয়ালি একটা বার হয় হুম, overstay is counted as a problem in other মানে immigration category. হুম, হুম, বাট ওটা ওটা আপনাকে 90 ডেজ এর ওভারস্টে দেখাতে হবে বা আপনাকে 6 মান্থস এর ওভারস্টে দেখাতে হয়। দ্যাট রিজাল্টস ইন আ বার আপনি যদি এক্সিট করেন দ্যাট আমি কমপ্লিকেটেড স্টাফ বাট 3 দিনের ওভারস্টে ইউজুয়ালি ইজ নট দ্যাট মাচ অফ এন ইস্যু। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। He has overstayed but unlawful presence. 3 days unlawful presence is okay. ওকে, As long but he has to file মানে হ্যাঁ, 1 বছরের মধ্যে করতে হবে বাট জি, ওই 1 বছরের অ্যাসাইলামের সাথে এক বছরের রুলটা কি এন্ট্রির 1 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট টাইমলাইন ডেডলাইন ইন অ্যাসাইলাম। অনেক ধন্যবাদ। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা আরেকজন দর্শক আছেন টেলিফোনে, তার টেলিফোনটিও নিতে চাই। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ভাইয়া, আমার হাজবেন্ড গ্রিন কার্ড উইন করছে, মানে 17 মাস আগে সে উইন করার পরে অ্যাপ্লাই করছে গত বছর নভেম্বরে। তো এখন পর্যন্ত কোনো আপডেট হচ্ছে না, তো এটা কি কোনোভাবে জানার আছে? আর আমি এখন ওপিটি তে ছিলাম, ওপিটি থেকে এখন সেকেন্ড মাস্টার্স করতেছি আর কি। ও যদি আমার জন্য অ্যাপ্লাই করে তাহলে কি আমার জন্য পরবর্তীতে কোনো সমস্যা হবে? এটি কি অ্যাজালাম করেছিলেন, তিনি উইন করেছেন অ্যাজালাম, এই তো? জি, এজএলএম উইন করছিল এবং গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছে 17 মাস আগে। এখনো কোনো আপডেট হচ্ছে না। তার মানে এটা জানার কোনো ওয়ে আছে কি? আপনি বলছেন নভেম্বরে 2025-এর নভেম্বর? না না, সরি, মানে তার আগে। আচ্ছা, ঠিক আছে, যদি তার আগে হয় তাহলে 17 মাস হবে। আর যখন তিনি অ্যাজালামের জন্য আবেদন করেছিলেন তখন আপনি তার স্ত্রী ছিলেন না, না না না, মানে ডিপেন্ডেন্ট হিসেবে আপনাকে অন্তর্ভুক্ত করা মানে হয়নি। যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু ও ম্যারিড দেখাইছে, তখন আমাদের ম্যারিড সার্টিফিকেটটা জমা দিছে। ওকে, অ্যাটর্নি রাঞ্জা বসু, আপনার কি কোনো প্রশ্ন করতে চান ক্লিয়ার হওয়ার জন্য?
I just want to clarify, ওনারা asylum win করেছেন, রাইট। তারপর বিয়ে করেছেন, তারপর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট নট উইথ হার অ্যাজ এ ডেরিভেটিভ। মানে ওনাকে জয়েন করেননি ওই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে। করেছেন। গ্রিন ও কার্ডের তো জন্য যখন আবেদন করেছেন তখন করেছেন, কিন্তু যখন অ্যাজাইলামের জন্য আবেদন করেছিলেন তখন করেননি। পরবর্তীতে গ্রিন কার্ডের সময় তাকে ইনক্লুড করেছেন, কিন্তু এখনো 17 মাসে ওনাদের গ্রিন কার্ডটা ওনারা হাতে পাননি। হ্যাঁ, মানে হচ্ছে উনি যখন অ্যাসাইলাম উইন করছে তখন আমাদের বিয়ে হয় নাই, কিন্তু উনি যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে 1-2 মাস আগে বিয়ে হয়েছে। তো গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময় ম্যারিড কিনা জিজ্ঞাসা করছে, ম্যারিড বলার পরে ওই ম্যারিড সার্টিফিকেটটা সাবমিট করছে। আর আমি এখন F1 এ আছি। তো ও অ্যাপ্লাই করার পরে মানে গ্রিন কার্ড পাওয়ার জন্য নাকি আমার জন্য অ্যাপ্লাই করবে। তো এখন আমার একটু জানার কোন ওয়ে আছে ওর গ্রিন কার্ডটা কতটুকু প্রসেসিং হয়েছে? ওকে, মানে উনি গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার জন্য আবেদন করবেন, এই তো দর্শক? জি জি। আশা করি রঞ্জন বসু আপনি বুঝতে পেরেছেন যে উনি এখনো ওনার ওয়াইফের জন্য আবেদন করেননি, কারণ উনি নিজেই গ্রিন কার্ড পাননি। কতদিন লাগতে পারে? 17 মাস হয়ে গেছে। আমি বুঝতে পারছি, টাইম লাগতে পারে গ্রিন কার্ড আসতে, ইস্যু টাইম, স্পেশালি এখন ওরা অ্যাসাইলাম গ্র্যান্ট কিন্তু রিভিউ করছে USCIS এ ফর আ ফিউ কান্ট্রিজ, ইন্টারভিউতে যদি পেয়েছেন ওরা। Okay. বাইডেন সময় যারাই অ্যাসাইলাম উইন করেছেন থ্রু USCIS, দে আর ট্রাইং টু রিভিউ দেম। তো ওই জন্য হয়তো একটু টাইম লাগছে, এসে যাবে। ওকে, দর্শক আশা করি আপনি বুঝতে পারছেন যে 17 মাস লেগে গিয়েছে, আর হয়তো কিছুদিন সময় লাগতে পারে। এটি অনেক লম্বা বছর লাগবে এমন নয়, বাট তারা কিছু রিভিউর মধ্যে আছে, অর্থাৎ তিনি সঠিক তথ্য দিয়েছেন কিনা আপনার হাজব্যান্ড, এই বিষয়গুলো তারা যাচাই করে দেখছে। যদি সেটি ফেয়ার হয় হয়তো পেয়ে যাবেন। আশা করছি আপনি হতাশ হবেন না। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটা নিচ্ছি। জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। দর্শক আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আবুল তাত্তার বলছি। আপনি আমি মোবাইলটি কানে নিয়ে কথা বলবেন, স্পিকারে না দিয়ে একটু কানে নিয়ে কথা বলেন, তাহলে আমরা শুনতে সুবিধা হবে। জি ভাই, আমি বাবুল তালুকদার বলছিলাম জি বলুন। বাফুলো থেকে। জি। আমি 2016-তে অ্যাসাইলাম ফাইল করছিলাম এবং বিজেপি ফ্যামিলি নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের এই ফিঙ্গারিং হওয়ার পরে সোশ্যাল ওয়ার্কার ওয়ার্ক পয়েন্ট পাওয়ার পরে এই ফিল্ড তো আমাদের ডাকেনি। ভাই আপনার কথা আমরা বুঝতে পারছি না। কিছুদিন আগে 100 টাকা পে করা হয়েছে, বাট আমার এখনো কোনো লয়ার ইয়া করছি, কিন্তু এখনো লয়ার তো আমি নিজে ফাইলটা জমা দিয়েছিলাম, কিন্তু লয়ারের মাধ্যমে দিই। পরে আমি একটা লয়ার দিচ্ছি, কিন্তু লয়ার এখনো নিয়ে যায়নি। এখন আমার কি করা? এখনো তো ডাকেনি, কি করা? আপনার কথা আমরা পরিষ্কার বুঝতে পাইনি। আপনি কি ওই যে $100 বাৎসরিক ফি দিতে হয় সেটা নিজে নিজে দিয়েছেন, কোনো রিসিপ্ট পাননি এমন কথা বলছেন? না, আমাকে রিসিপ্ট পাঠাইছে হ্যাঁ 100 টাকা দেওয়ার জন্য, তখন আমি 100 টাকা পে করছি। But Okay. আমার প্রশ্নটা হচ্ছে 16-তে যখন আমরা অ্যাপ্লাই করছি, আমাদের সাথে যারা অনেকে আছে বিজেপি সবারই ইন্টারভিউ হয়েছে, কিন্তু আমাদেরকে এখনো কোনো ইন্টারভিউ হয় নাই। ওয়ার্ক পয়েন্ট পাইছি আমরা, ওয়ার্ক পয়েন্ট এখনো 21 সাল পর্যন্ত আছে, 31 সাল পর্যন্ত। অ্যাটর্নি রাঞ্জে বোস, আমি যেটুকু বুঝতে পেরেছি তিনি বাফেলো থেকে টেলিফোন করেছেন, 2016 সালে আবেদন করেছেন অ্যাজাইলামের জন্য। তার সাথে আরো অনেকেরই অ্যাজাইলাম অ্যাপ্রুভ হয়েছে, তারটা এখনো হয়নি। কবে নাগাদ হতে পারে? 10 বছর হয়ে গিয়েছে। স্বাভাবিকতই মানুষ অধৈর্য হবেন। কতদিন আর লাগতে পারে বলে আপনি ধারণা করছেন? আনফরচুনেটলি আমি কটা দেখেছি এরকম কেস। ওকে। 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর। হুম। সো ইট ইজ নট কমন, বাট আনফরচুনেটলি এটা ম্যাটার অফ লাক। কখনো কখনো ওরা মানে এটা USCIS হয়তো কোনো একটা অফিসারের কাছে গেছে যে হয়তো রিটায়ার করে গেছে, তারপর বসে আছে ফাইলে, ব্যাকলগে ঢুকে গেছে ফাইলটা। ওকে। ইট ইজ রিয়েলি অ্যাডমিনিস্ট্রেটিভ, ধৈর্য রাখতে হবে স্যার একটু। 14 বছরের বেশি তো দেখেননি নাকি? ওইটাও না, দেখেছেন? 14 বছর ইজ দ্য ম্যাক্স। ওকে, সো দর্শক আশা করছি যে আপনি সর্বোচ্চর মধ্যে পড়লো, আর 4 বছর হয়তো আপনাকে সর্বোচ্চ অপেক্ষা করতে হতে পারে।
হতাশ হবেন না, ধৈর্য হারা হবেন না, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। বিরতি থেকে ফিরে আবারও আমাদের অ্যাটর্নি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর অ্যাটর্নি রাঞ্জা বোসের সঙ্গে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় যদিও অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বিষয়ে ইউএসসিআইএস এর নতুন মেমোতে কি বলা আছে, কিন্তু অসংখ্য দর্শক ফোন করছেন, অসংখ্য দর্শক টেলিফোনে লাইনে আছেন। আমরা একটু তাদের টেলিফোনগুলো নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। অ্যাটর্নি রাঞ্জা বোস আপনাকে শুনতে পাচ্ছেন। হ্যালো, জি, আমরা শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার নামটা বলতে চাচ্ছি না, যাই হোক। হুম। আমি আমাদের অ্যাসালাম এর ইন্টারভিউ গত বছর মেতে হয়েছে, ওকে, কিন্তু এটা শুধু ডিসিশন পেন্ডিং দেখাচ্ছে। ইন্টারভিউ হয়েছে, কোনো ডিসিশন দেয়নি আপনাদেরকে? জি জি। 1 বছর হয়ে গিয়েছে। হুম। এরপরে কোনো চিঠিও আসেনি আপনাদের কাছে? না, কোনো চিঠি আসেনি। এরপরে আমি আমাদের ওয়ার্ক পারমিটটা রিনিউ করছি, 5 বছর দিয়েছে। ওকে, মানে অ্যাপ্লিকেন্ট আমি। কোথায় ইন্টারভিউটা হয়েছে? ইউএসসিআইএস অর কোর্ট? জি জি ইউএসসিআইএস এ। জি। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি রাঞ্জা বোস। কোন অফিসে ম্যাম? জি, অ্যাজালাম কেস। এটা ব্যারিকেড, এটা ওই যে ইয়েতে আহ, আহ, ম্যানহাটানে আর কি। ম্যানহাটনে ইউএসসিআইএস এর অফিসে তাদের ইন্টারভিউ হয়েছে। ফেডারেল প্লাজা। জি, মেবি, ইয়েস ইয়েস। আমার এত খেয়াল নেই। ফেডারেল প্লাজায়। জি, ঠিক, বুঝতে পারছি। হ্যাঁ, 1 ইয়ারে ইউজুয়ালি ডিসিশন চলে আসে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বানান ইউএসসিআইএস এ থেকে, আইডেন্ট টু গো অ্যাপয়েন্টমেন্ট হয়। ওকে গুগলে গিয়ে ইউএসসিআইএস আইডেন্টি গো অ্যাপয়েন্টমেন্ট, ওকে বা আপনি ইউএসসিআইএস কে ফোন করুন আর একটা অ্যাপয়েন্টমেন্ট বানান। There is a mechanism to make an appointment. আর ওখানে গিয়ে আপনি জিজ্ঞেস করুন কি ওখানে আপনার কি চলছেন, এই নাম্বারটা নিয়ে যান, যা পেপার ওয়ার্ক আছে আপনার কাছে আপনি নিয়ে যান। আমি প্লিজ সাজেস্ট করব আপনি একটা লয়ারের সাথে যান। লয়ারকে সঙ্গে নিয়ে যান। লয়ার, হ্যাঁ, আপনি যদি যাচ্ছেন ইন পার্সন, লয়ারের সাথে যান। ওকে, আশা করি হ্যাঁ, দর্শক আপনি বুঝতে পেরেছেন। এখন আপনার বাড়ি করণীয় হলো থেকে আপনি ইমেল করতে পারেন ইউএসসিআইএস কে হুম, কি আপনার কি চলছেন। বাট আপনি যদি ইন পার্সন যদি দেখতে চান কি চলছেন, আপনি প্লিজ একটা লয়ারের সাথে যান। ওকে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে আপনাকে যেতে হবে কিংবা ইমেল করতে হবে আপডেট জানার জন্য। তাহলে হয়তো তারা আপনাকে বলবে আসলে আপনি কোন অবস্থায়, কোন স্ট্যাটাসে এখন আছেন। আহ, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। হ্যালো, জি আপু, আমরা শুনতে পাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম নাহার। জি, আমি একটা কথা জানতে চাচ্ছি যে হচ্ছে আমার বোনের এক বোন, উনি অ্যাসালি, হ্যাঁ, তো উনি মেন অ্যাপ্লিক্যান্ট। হুম। তো ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, তো ওনার মেয়ে সিটিজেন পরীক্ষা দিবে কিছুদিন পর। হুম। তো উনি সিটিজেন পরীক্ষা দেওয়ার পর ওনার মাকে কি এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে এখানে থেকে? ওকে। উনি কি, ওনার মা কি এখানেই আছেন? হ্যাঁ, জি, এখানে আছে। এখানে আছেন। আহ, তিনি কি সিটিজেন হয়ে যাবেন, এখনো হননি, এই তো? না, এই যে কিছুদিন পর পরীক্ষা দিলে সিটিজেন হতে পারবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাল্লাহ। রাজা বোস, মূল বিষয়টি হলো মেয়ে অর্থাৎ কন্যা, তিনি কিছুদিন পরে সিটিজেন, মেরিট বেসড সিটিজেনশিপ পাবেন। তারপরে তার মা যেহেতু অ্যাজালামের প্রক্রিয়ার মধ্যে আছেন, অর্থাৎ মেয়ের মা, তাকে কি তিনি তখন তার জন্য আবেদন করতে পারবেন কিনা, কতদিন লাগতে পারে? ইয়েস, ইউ ক্যান পেটিশন আপনার প্যারেন্টের জন্য। হুম হুম ইন্টারভিউ আপনি যদি ভালো করে প্রুফ করতে পারেন, বার্থ সার্টিফিকেট, অফেন টাইম ওরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাকে না। হুম আমি বলছি চাইল্ড আর প্যারেন্ট এতে। হুম। তো ডেফিনেটলি দ্যাট ইজ সামথিং থিওরিটিক্যালি পসিবল। কতদিন লাগতে পারে, মানে উনি সিটিজেন হবেন, তারপর তার মায়ের সিটিজেন হতে কিংবা গ্রিন কার্ড পেতে কতদিন লাগবে? হ্যাঁ,
it is a direct মানে relative US সিটিজেনের বেশিক্ষণ লাগা উচিত না। ওকে, যেহেতু সন্তান আবেদন করছে সেই হ্যাঁ, হিসেবে বেশি দিন লাগবে না। US সিটিজেন, হ্যাঁ। ওকে, আমরা একটু তাহলে আবার আগের বিষয়ে ফিরে যাই। আপনার কাছে যেটি জানতে চাইছি যে অফিসারদের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তাদেরকে বলা হয়েছে তারা এখন টোটালিটি অফ দ্য সার্কামস্টেন্স বিবেচনা করবেন। নতুন যে মেমোতে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য স্ট্যাটাসের কথা বলছিলাম, তাহলে সেইখানে কি অফিসারের ক্ষমতার মিস ইউজ করার কোনো আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, with everything definitely আছে। ওই জন্য মেমোটা যেটা বলছে কি অফিসার এমনি ভাবে ডিনাই করতে পারে না, নিজের মুড ভাবে ডিনাই করতে পারে না। একটা কেস বাই কেস রিজন দিতে হবে, প্লাস বলতে হবে কি কেন ওরা এই আনফেভারেবল এক্সারসাইজ অফ ডিসক্রিশনটা করেছে। কেস বাই কেস অ্যানালিসিস ডিটেল করতে হবে কি কি পজিটিভ ফ্যাক্টরস ছিল, কি নেগেটিভ ফ্যাক্টরস কনসিডার করেছে, আর এক্স্যাক্টলি কেন নেগেটিভ ফ্যাক্টরসটা পজিটিভ ফ্যাক্টরসকে আউটওয়ে করেছে। ওকে, যদি তিনি সব শর্তই পূরণ করেন, কোন একজন অ্যাপ্লিক্যান্ট, এবং তার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তার যা যা চাওয়া হয়েছে সবই তিনি দিয়েছেন, তারপরও কি অফিসার চাইলে তাকে রিফিউজ করতে পারে? হ্যাঁ, রিয়েলি अगेन ক্রিমিনাল রেকর্ড আপনি যেরকম বলছেন নেই, কিন্তু মেবি একটু ওভারস্টে আছে, আম এন্ট্রি B1 B2 ধরো আছে, হুম হুম। অনেক দিন ওভারস্টে আছে, then that can be considered a negative factor, but other things can be considered a positive factor. ধরো তিনি নিজের ওয়াইফের থ্রু অ্যাপ্লাই করেছেন, রাইট? তো দেখাতে পারেন কি ওয়াইফের কি প্রবলেম হবে যদি সে বেরোতে হয় কান্ট্রি থেকে। মানে আমি জাস্ট একটা লয়ারের ভাবে হুম হুম আই হুম এম হুম। থিংকিং জি। কি যদি আমায় দেখাতে হবে কি ইউ শুড লেট মি স্টে, কি আমায় এখানে থেকেই অ্যাডজাস্ট করতে দাও, তো আমি দেখাবো কি আমার যে আশেপাশে আছে ওদের আমার দরকার এখানে। হুম 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 হুম। তো এইসব দেখিয়ে দে ক্যান শো দিস অ্যাজ পজিটিভ ফ্যাক্টরস। সো ইট উইল রিয়েলি বি আ ব্যালেন্সিং টেস্ট আর কি। কিন্তু আমরা তো দেখছি অনেক পেন্ডিং কেসে এখন রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠানো হচ্ছে। তো সেই সব জায়গায় আপনি কি এভিডেন্স হিসেবে, আমরা নেগেটিভটা বাদ দিলাম, পজিটিভলি আপনি কি কি করছেন? আপনি কি এখানে ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, আপনি যেটা বললেন যে পারিবারিক একটা ডিপেন্ডেন্সি আপনার আছে, ফ্যামিলি ডিপেন্ডেন্সি আছে, এগুলোর কোনো এভিডেন্স জমা দেওয়া কি এখন ম্যান্ডেটরি? নট ম্যান্ডেটরি, বাট যদি আরএফই ধরো আসে, আই উড ডেফিনেটলি সে কিপ ইট রেডি, কিপ অ্যাপ্লিকেশনে রেডি থাকলেও কোনো প্রবলেম নেই। মেডিকেল আপনার যদি কোনো আশেপাশে আপনার যদি যারা আছে তাদের ধরো মেডিকেল ইস্যুস আছে, আপনি ওই মেডিকেল ইস্যুস নিয়ে আপনি খেয়াল করেন ওদের, ওই ওরকম দিতে পারেন। বা আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, আপনি যেরকম ঠিক বলেছেন আপনার, বা আপনার রিলিজিয়াস ওয়ার্শিপের জায়গা থেকে আপনি লেটার আনতে পারেন। এমপ্লয়মেন্ট যদি অথরাইজড এমপ্লয়মেন্ট হয় তাহলে আপনি এমপ্লয়ারের দেখাতে পারেন কি দেখো আমি অনেক কন্ট্রিবিউট করি এই দেশে। এরকম জিনিস আপনি দেখাতে পারেন ডেফিনেটলি। জি। সেক্ষেত্রে যারা এর মধ্যে ভায়োলেশন করে ফেলেছেন, কোনো না কোনোভাবে ছোটখাটো কোনো ভায়োলেশন করেছেন, এখন এই মেমোর পরে তাদের আসলে কি করা উচিত? তারা তো ভয়ে আছেন। তারা তো মনে করছেন যে আমার তো, আমি জানি আমার ওভারস্টে আছে কিংবা অন্য কোনো একটা সমস্যা আছে। তাহলে আমি কি করব? আমি কি সেক্ষেত্রে নতুন করে কোনো একটা ডকুমেন্টস জমা দেব, কিংবা নতুন করে ফাইল করার ক্ষেত্রে কি আসলে আপনাদের সাজেশনটা? হ্যাঁ, ডেফিনিটলি ইফ ইউ থিংক আপনার কোনো ডকুমেন্ট আছে যেটা উইল হেল্প ইয়োর bolster your application, আপনি সাপ্লিমেন্ট করতে পারেন। আজকাল অলমোস্ট অল USCIS কেস অনলাইন আছেন, আপনি অনলাইন আপলোড করতে পারেন আপনার ডকুমেন্টস। সো কিপ সাবমিটিং ডকুমেন্টস। আমি এনিওয়ে ক্লায়েন্টদের বলি কি তখন যখনই নতুন একটা লিস্ট সাইন করছেন বা নতুন কিছু করছেন, জাস্ট আপলোড করার ব্যাপার। আপনি প্লিজ সাপ্লিমেন্ট করতে থাকুন। আর যাদের মানে আনলফুল এখন আছে আর ওরা ভয় পাচ্ছেন কি ওদের অ্যাপ্লাই করা উচিত না কিনা, আমি প্লিজ সাজেস্ট করবো আপনি একটা লয়ারের কাছে যান। আপনার লয়ার সবকিছু আপনার পুরো ইমিগ্রেশন হিস্ট্রি দেখে আপনাকে বলতে পারবে আপনার কত রিস্ক না। জাস্ট বিকজ ছোট একটা রিস্ক আছে ডাজন্ট মিন দ্যাট আপনি ইউ শুড গ্যাদার মোর আনলফুল প্রেজেন্স। তো রিয়েলি ইট ডিপেন্ডস অন দ্য কেস।
কিন্তু কেউ একজন, যেহেতু এখন বলা হচ্ছে কনসুলার প্রসেসের জন্য নিজ দেশে ফিরে যান, কেউ একজন আমেরিকা থেকে যদি এই গ্রিন কার্ড প্রসেসের জন্য তার দেশে ফিরে যায়, তাদের ক্ষেত্রে কি আমরা সাধারণত যেটি জানি যে রি এন্ট্রি বার 3 বছর থেকে 10 বছর যে একটা রি এন্ট্রি বার থাকে, সেটি কি কার্যকর হবে? হ্যাঁ, সেটা কার্যকর হবে, বাট অনলি ইফ ইট ইজ ডিনাইড। ওকে। There is no reason to think ki হুম হুম। interview has more মানে chance of denial in the embassy than here. তো ওই জন্য আপনার যদি কনফিডেন্ট হন কেসের কি হ্যাঁ, আমার তো নর্মাল কেস, দেন ইট ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড টু গো ব্যাক এন্ড অ্যাপ্লাই। ওকে। এবং যাদের I-485 প্রসেসিং চলছে, তারা কি কোনো একটা আতঙ্কের কারণে পেন্ডিং যাদের আছে, তারা কি এটি প্রত্যাহার করা দরকার? আপনার কাছে কি মনে হয়? মানে আতঙ্কিত হয়ে তিনি প্রত্যাহার করলেন, সেটি কি ঠিক হবে? স্যার আমি এক্স্যাক্টলি বুঝলাম না আ- ওটা। যাদের I-485 কিংবা গ্রিন কার্ডের আবেদন এখন পেন্ডিং আছে, তারা যদি মনে করেন যে আমি তো এখন আতঙ্কিত হয়ে গেছি, আমি এটাকে প্রত্যাহার করলাম, মানে তিনি এটিকে উইথড্র করলেন, উইথড্র করাটা কি ঠিক হবে কিনা? না, আমি কখনো সাজেস্ট করব না হর করে উইথড্র করা। প্লিজ আমি সাজেস্ট করবো আপনি লয়ারের কাছে যান, ডোন্ট উইথড্র ইওর অ্যাপ্লিকেশন এখন। জি, অনেক ধন্যবাদ। ইট ইজ একজন নট দি এন্ড, এরকম না কি ওরা অ্যাডজাস্ট করতে দিচ্ছে না। Really, a lot of these things, they sound scarier হুম হুম। than they are in practice. Officers are still human beings, so I would say এখনো কিছু withdraw করুন না, just relax and দেখা যাবে, we still have to see কিরকম করে practically বেরোচ্ছে এই মেমোটা। জি, একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, জি, প্রশ্নটি করুন। হ্যাঁ আপু, আমি কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম। আমার কথাটা হচ্ছে, ওই যে বললাম যে আমার ইন্টারভিউ হয়েছিল, ওটা উত্তর দেওয়া আমি শুনি নাই, কারণ ফোন কেটে গিয়েছিল। এনিওয়েজ, ওকে। আমার আরেকটা কথা, এটা আমার প্রায় 10 বছর আগে আমার এসেলাম ছিল এটা। ওকে। তো আমি ওরা তো আপনাকে এখনো সাজেস্ট করব আমাদের এই অনুষ্ঠানটি এর মধ্যেই আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, কিছুক্ষণ পরেও আপনি এটি দেখতে পাবেন, ইউটিউবেও দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনি একটু রিউইন্ড করে শুনে নিলে বেটার হবে, কারণ আমরা এখন আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন একটুনি, এবং আমিও নিয়েছি, সো আমাদের পক্ষে আসলে আমরা মেলাতে পারছি না যে আপনার পুরো প্রশ্নটি কি ছিল, কিন্তু আপনি উত্তরটি না পাবেন। আমার ছিল যে আমার ইন্টারভিউ হতে পেন্ডিং আপনি উত্তরটি পাবেন, মানে আপনি ফেসবুক অথবা ইউটিউবে গেলেই উত্তরটি পাবেন। TVN24 লিখে সার্চ দেন, আপনি এই প্রোগ্রামটি সেখানে পেয়ে যাবেন। আমরা দুঃখিত, কারণ আমাদের হাতে সময় নেই। আমরা একেবারে শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হলো, আপনি এই মুহূর্তে পুরো পরিস্থিতি আমরা যেটুকু বুঝতে পেরেছি, অ্যাটর্নি রাঞ্জা বোস, নতুন যে মেমো, এটি এখনো অনেকের কাছে পরিষ্কার নয়। এমনকি যারা কার্যকর করবেন সেই অফিসাররা কতটা পরিষ্কার বিষয়গুলো নিয়ে, যারা আপনারা অ্যাটর্নি আছেন তারা কতটা পরিষ্কার, যারা দর্শক আছেন কিংবা যারা আপিল করে রেখেছেন তাদের অনেকেরই পরিষ্কার নয়। এই জায়গাটাতে আতঙ্কিত না হওয়ার বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? আমি বলবো কি, যাদের একটা অনেক একটু নেগেটিভ ইকুইটি আছে, ওভারস্টে আছে, হ্যাভ আ লয়ার রেডি উইথ ইউ, কেননা আপনার লয়ার আপনাকে আপডেট দিতে থাকবেন। আর আপনি যদি ইন্টারভিউতে যান, প্লিজ লয়ারের কাছে যান, লয়ারের সাথে যান, কেননা হয়তো বিকজ অফিসার্স আর অলসো গিভেন নিউ কোয়েশ্চেন্স টু আস্ক নাও বিকজ অফ দিস মেমো। আপনি কেন, ওয়াই ডিড ইউ অ্যাডজাস্ট হিয়ার ইনস্টেড অফ গোয়িং ব্যাক, এটা ওদের একটা স্ক্রিপ্টে এসে গেছে। দে আর আস্কিং দিস নিউ কোয়েশ্চেন। তো আমি সাজেস্ট করবো আপনি একটা লয়ারের সাথে যান যাদের ইন্টারভিউ আসছে এখন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা বোস, আমাদের সময় শেষ হয়ে গেছে। অনেকগুলো বিষয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আমাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের পাশাপাশি যারা অ্যাজালাম অ্যাপ্লিকেশন করেছেন, যারা উইন করেছেন, যারা অপেক্ষা করছেন, তাদের সবার জন্য অনেকগুলো প্রশ্ন উত্তর এসেছে। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং একই সঙ্গে দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনি এখন ট্রেনে উঠে গিয়েছেন, অর্থাৎ আপনি আমেরিকায় চলে এসেছেন, গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন। এই মুহূর্তে অ্যাটর্নি যেটি বলছেন যে আপনার আতঙ্কিত হয়ে ভয়ে পালিয়ে যাওয়ার কিছু নেই। আপনি ভালো ভালো কাজগুলো করতে থাকুন, আপনার ট্যাক্স রিটার্ন, আপনার সোশ্যাল ওয়ার্ক, আপনার ভালো আচরণ, নাগরিক হিসেবে যেসব আচরণগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেই সব কাজগুলো আপনি করতে থাকুন, এবং অপেক্ষা করুন আসলে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে সেটির জন্য। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।